আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। তো আজকে কিন্তু ঈদের দিন, কোরবানি ঈদের দিন। আজকে 7 তারিখ। বর্তমান সময় হচ্ছে কয়টা, 12টা বাজবে, মানে 12টা 1টা বাজবে। তো সকালবেলা সবাই ঘুম থেকে ওইটাই কিন্তু গোসল টোসল করে উজু করে ঈদগাহে গেছে, নামাজ পড়ছে, আসে তারপরে কোরবানি করছে। এটাই কিন্তু সবচাইতে বড় আনন্দের দিন। হ্যাঁ, কোরবানি করা, তারপরে সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করা। তো এর চাইতে আনন্দের আর কি থাকতে পারে? ফ্যামিলির সাথে এইভাবে বসে একসাথে খাওয়া, কোরবানি করা, হ্যাঁ, নামাজ পড়তে যাওয়া। তো আমি এই দেখেন কোথায়, মাঠে আর কি। ওই যে দেখেন, ওই যে এখানে গরু আছে, হ্যাঁ, রাখালির মতো। এখানে আসছি আর প্রচণ্ড গরম দেখতে পাইতেছেন, আমি গেঞ্জি পরে আছি। আর এত তাপমাত্রা, হ্যাঁ, মানে মাথায় নষ্ট আর কি। ওই দেখেন, এই যে এখানে গরুগুলা, হ্যাঁ, ঘাস খাইতেছে। ওই ভিতরে আরও আছে। তো আজকে কোরবানির দিন হইলেও আমি কিন্তু কোরবানি দিই নাই। এর বিশেষ একটা কারণ আছে কোরবানি না দেওয়ার পিছনে। তো এই কোরবানিটা না দেওয়ার কারণে কিন্তু সেই আনন্দটা আর আমাদের নেই, বুঝছেন? তো এটা হচ্ছে কোরবানি যে দেওয়ার সামর্থ্য আমাদের নাই সেটাও কিন্তু বিষয় না। বিষয়টা হচ্ছে অন্য কারণে আমরা কোরবানি দিই নাই। তো একটা জিনিস কি, যদি বাবা মা বেঁচে থাকে, হ্যাঁ, আর সে বাবা মায়ের যদি সন্তান কয়েকটা থাকে, ছেলে সন্তান, তো সেই সন্তানগুলো মানে বাবা মা বেঁচে থাকা অবস্থায় সন্তানদেরকে পৃথক পৃথকভাবে তাদের সম্পত্তি বন্টন করে দেওয়া উচিত। না হলে আসলে সম্পদের লোভ আসলে কেউ সামলাইতে পারে না। আর সম্পদ নিয়ে বাংলাদেশের ভিতরে এবং পৃথিবীর সমস্ত জায়গায় যত দ্বন্দ্ব হয়, সবচাইতে বেশি দ্বন্দ্ব হয় এই যে পৈতৃক সূত্রে যে পাওয়া সম্পদগুলো, এই সম্পদগুলো নিয়েই। এর চাইতে বেশি দ্বন্দ্ব আর কোথাও হয়েছে কিনা আমার জানা নেই। আর এই কারণেই হচ্ছে বাবা মা বেঁচে থাকা অবস্থাতেই তাদের সম্পদগুলো সন্তানদের মধ্যে সমানভাবে, সামঞ্জস্যভাবে আর কি বন্টন করে দেওয়া উচিত। আর এই বন্টনটা যদি পিতামাতা থাকা অবস্থায় বন্টন যদি সঠিকভাবে করে না দিতে পারে, তাহলে একটা সময় কিন্তু ভাই বোনের সাথে যে সম্পর্কটা, এটা ঠিক থাকে না, কখনোই থাকে না। একটা পর্যায়ে গিয়ে মানে পৃথক তো হতেই হবে। আর পুরুষ মানুষের যে সম্পর্কটা, হ্যাঁ, পুরুষ মানুষ পরিবারের কাছে ভালো থাকতে পারে ততক্ষণ, যতক্ষণ সে বিয়ে না করে আর কি, অবিবাহিত থাকে, ততক্ষণ পর্যন্তই কিন্তু তার সম্পর্কটা ভালো থাকে পরিবারের কাছে, মানে সে ভালো থাকতে পারে পরিবারের কাছে। এটাই হচ্ছে বাস্তব। আপনি সব সময় দেখবেন নাটকে, সিনেমায়, টেলিভিশনে, পর্দায়, তারপরে পেপার পত্রিকায়, উপন্যাসে সব সময় দেখবেন বড় ভাইদেরকে হিরো হিসেবে তুলে ধরা হয়। তারা হচ্ছে ত্যাগী মানুষ, তারা সংসারের জন্য অনেক কিছু করা হয়, হ্যাঁ। তারপরে বড় ছেলে নাটকটা দেখেন নাই, বড় ভাই নাটকটা দেখেন নাই? তো সবখানেই অবস্থা। কিন্তু বাস্তবতা আপনি দেখবেন যে বড় ভাইরাই সব সময় বউ বাচ্চা নিয়ে সব সময় সবার প্রথম পৃথক হয়ে থাকে, আলাদা হয়ে থাকে। এটাই হচ্ছে বাস্তবতা। আপনি দেখবেন যে আপনার ফ্যামিলিতে যদি 3-4 জন ভাই থাকেন আপনারা, বড় ভাই কিন্তু সবার প্রথম বিয়ে করবে, এটাই স্বাভাবিক। ধরুন যে আপনি সবার ছোট, আপনার বয়স হচ্ছে বড় ভাই থেকে কমপক্ষে 20 বছরের ছোট যদি হয়ে থাকেন, তো বড় ভাই আপনার 20 বছর আগেই আপনার বড় ভাই বিয়ে করবে। তো বিয়ে করলে কিন্তু সংসারের দায় দায়িত্ব যদিও সবার থাকে, আপনার পিতামাতা যদি না থাকে তাহলে সম্পদ কিন্তু আপনার ভাগেও গিয়ে বর্তায়, সমান অধিকার আপনারও। আপনার বড় ভাই যতটুকু সম্পদ পাবে, ঠিক ততটাই সম্পদ কিন্তু আপনিও পাবেন, আপনি ছোট হলেও। কিন্তু দেখবেন যে আপনার সমস্ত সম্পদ ব্যবসা কাজে খাটিয়ে হোক বা কৃষি কাজ খাটিয়ে করে হোক, আপনার জায়গা জমি ব্যবহার করে হোক, বড় ভাই কিন্তু এগুলো সব মেনটেন করে। সেই কিন্তু আপনি আর কয় টাকা খাবেন? হ্যাঁ, আপনার ভাগে যদি 10 বিঘা সম্পত্তি থাকে, সেই সম্পত্তি যদি আপনি কৃষিকাজে খাটান, তাহলে আপনি বছরে যে টাকা ইনকাম হবে সেখান থেকে তার অর্ধেকও আপনি সারা বছর খেতে পারবেন না। আপনার বয়স তো এমনিতেই ছোট, আপনি আর কি খরচ করবেন? কিন্তু সেই সমস্ত কিছুই কিন্তু সেই বড় ভাই কিন্তু মেনটেন করে। তার কিন্তু সে যতটা মানে বাহ্যিকভাবে দেখায় যে সে হচ্ছে দায়িত্ববান, সে সব কিছু মেনটেন করতেছে, ছোটো ভাইদেরকে দেখাশোনা করতেছে, বোনদেরকে দেখাশোনা করতেছে, কিন্তু বাস্তবতা কোনটা? বাস্তবতা হচ্ছে সেই যে লাভ্যাংশ, সেই কিন্তু এটার ভোগ কে করতেছে? সেই তো করতেছে। সেই হিসেবে সেই বেশি লাভবান হইতেছে। আর পরে একটা সময় গিয়ে দেখা যায় যে, তো আপনার যদি সম্পদের প্রয়োজন হয়, আপনার ফ্যামিলি আছে, আপনার বউ বাচ্চা আছে, আপনি কি সম্পদ নেবেন না? ভাগ করে নেবেনই তো একটা সময় গিয়ে। কিন্তু সেটা যখন চাইতে যাবেন, তখনই আপনি হয়ে যাবেন খারাপ। আপনার মতো খারাপ আর কেউ নাই।
তো আগে দিনগুলো কত সুন্দর ছিল না? আপনি যখন ছোট ছিলেন, বাবা মা ছিল, ভাই বোন ছিল, একসাথে পাটি বিছিয়ে রুটি রান্না করতো, তারপরে তরকারি রান্না করতো, সবাই একসাথে মিলেমিশে খাইতাম। তারপরে সকাল হইলেই নতুন জামা কাপড় তারপরে সকালবেলায় গোসল করে মিষ্টি খেয়ে সেমাই খেয়ে তারপরে সবাই একসাথে ঈদের মাঠে যাইতাম, নামাজ পড়ে আসতাম, কোরবানি করতাম। কি দিনটাই না ছিল। তো আপনি হয়তো আজকে ভাবতে পারেন যে আপনি কেন কোরবানি দিলেন, আপনার কি সামর্থ্য নাই? আসলে সামর্থ্য নাই সেটা বিষয় না, সামর্থ্য আছে। আমাদের এদিকে বেশিরভাগ মানুষই কিন্তু হচ্ছে ভাগে কোরবানি দেয়, একটা গরু 7 জনে। সেই ক্ষেত্রে হচ্ছে একটা গরু 70,000 80,000 এরকম দাম পড়ে। তো সর্বোচ্চ 7,000 টাকা 10,000 টাকা করে পড়বে। তো বিষয় সেটা না, ইচ্ছা করলে কিন্তু একটা গরু, বড় গরু 1 লাখ টাকা দামের বা 1.5 লাখ টাকা দামের গরু কোরবানি দিতে পারি, একাই দিতে পারি, কোনো অসুবিধা নেই। কিন্তু ওই মাংস তো পেটে দিয়ে যাবে না ভাই একাই। আর কোরবানি জিনিসটা তো ওইভাবে হয় না, মনের দিক থেকে শান্তি লাগে। হ্যাঁ, যদি মনের দিক থেকে আপনি দিতে না পারেন তাহলে সেটা আসলে কোরবানি হয় না। কিন্তু আমার কাছে আজকের দিনটাতে মাংস কাটার থেকে, মাংস খাওয়ার থেকে, ঈদের মাঠে যাওয়ার থেকে মানে এইখানে বসে থাকতেই বেশি ভালো লাগতেছে ভাই। আজকে যেই পরিমাণে গরম পড়তেছে, আমার তো মনে হইতেছে যে কলিজা বিসমিল্লা এগুলা সব কিছু শুকায় গেছে। হ্যাঁ, অবস্থা খুবই খারাপ। তো কথা হইতেছে আপনি ততক্ষণই ভালো থাকবেন, ভাইদের কাছ থেকে আপনি ততক্ষণই ভালো থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনি যতক্ষণ পর্যন্ত আপনি সম্পদের হিসাব চাইবেন না। আর সম্পদ আপনাকে তো ভাগ বন্টন করতে হবে, এটা বাস্তব। আপনি কি আজীবন কাউকে ফ্রি খাওয়াইতে পারবেন? আর এখন কথা হচ্ছে আপনার যদি হোটেল সম্পদ থাকে সেটা হচ্ছে ভিন্ন বিষয়। কেমন দেওয়া যাচ্ছে না, তিতা লাগতেছে। এত গরম পড়ছে যে লেবুটা এখন টক মনে হইতেছে না, মজাই লাগতেছে। তো ভুট্টা কিন্তু এবার শেষ, হ্যাঁ, লাউ শেষ। তারপরে এখন এই যে আমন ধানের জন্য এই যে ধানের বীজ লাগানো হয়েছে, এই যে মানে যেটা বলে হচ্ছে বিচন, আমাদের এদিকে বলে চারা আর কি। তো বৃষ্টির কারণে হইতেছে, কয়েকদিন টানা বৃষ্টি হয়েছিল, তো এখন আবার টানা খরা হইতেছে। তো বৃষ্টি হওয়ার কারণে ওই যে ধানগুলো হচ্ছে মানে এক সাইডে গিয়ে ভেসে গিয়ে এক সাইডে গিয়ে জমে গেছে। তো কোথাও ঘন হয়েছে, আবার কোথাও হয়েছে পাতলা, এই হচ্ছে অবস্থা। এখন সামনে যে কী অবস্থা হয় যদি এইভাবে খরা থেকে যায়, তাহলে হচ্ছে সেচ দিয়ে মানে ধানের চারা লাগাইতে হবে, তাছাড়া কিন্তু উপায় নেই।